আমার বয়সটা অবভিয়াসলি অনেকের কাছে বেশি মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটাই আমার ইউএসপি। তখন আমি স্কুলে পড়ি, মানে প্রাইমারি স্কুলে, মাথায় সেই সময় এসেছিল। তো সেটাই বাড়তে বাড়তে সময় লেগেছে, 28 বছরে এসে ফাইনালি ভিতর থেকে নক করেছে যে না, এবার তোমাকে কিছু করতে হবে নিজের জন্য। আর এটা আমাদের খুব প্রয়োজন যে মা হওয়ার জন্য না একটা প্রিপারেশন লাগে, কিন্তু আমার ক্ষেত্রে কোথাও একটা মনে হয় যে একটা প্রাণকে পৃথিবীতে আনবো, তার একটা রেসপন্সিবিলিটি আমার উপরে আছে। বেসিক্যালি মোর অফ ওমেন ফেস করে, যেটা হচ্ছে যেটাকে বলা যায় ইউ ক্যান সে কাস্টিং কাউচ একটা বলতে পারি। তো হোয়াট ইজ ইয়োর এক্সপিরিয়েন্স? আমি ট্রোলের শিকার হইনি, বাট নেগেটিভ কমেন্টস অবভিয়াসলি পেয়েছি। নেগেটিভ কমেন্টস বলতে, যেটা তুমি জানো আমার ইনস্টাগ্রাম প্রোফাইল পাবলিক করাই থাকে, তো সেখানে প্রচুর রকম ভুলভাল কমেন্টস তো আসে, প্রচুর আসে। আর যারা আমরা একটু অ্যাস্থেটিক্যালি কাজ করি তাদের তো আরো বেশি আসে। আর এখন সোশ্যাল মিডিয়ায় মি টু ব্যাপারটা প্রচন্ড প্রচলিত একটা ব্যাপার। Hi everyone, welcome back to my channel. যার নাম হচ্ছে Andri Hurst. I hope you all are doing great, and as you can see that I am also going great and fantastic. Well, bold wordটা শুনতে যতটা বলতে I don't think so কিরম লাগে, বাট যখন আমরা শুনি তখন আমাদের ফেসিয়াল রিয়াকশন একটু চেঞ্জ হয়ে যায়। আর বিং আ উমেন, আমাদের বোল্ড স্টেপ নেওয়া অতটাই খুব কারেজ লাগে। অ্যান্ড এরকমই একটা স্টোরি নিয়ে আমরা চলে এসেছি আজকে আমাদের পডকাস্টে with our guest, যার নাম হচ্ছে শ্বেতা। সো আর না দেরি করে লেটস ওয়েলকাম হার অ্যান্ড গেট ব্যাক টু দ্য পডকাস্ট। ওয়েলকাম শ্বেতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যার নাম হচ্ছে আন্দ্রি হার্স্ট। তো হাউ ইজ এভরিথিং গোয়িং? গোয়িং ওয়েল। মানে সত্যি কথা বলতে লাইফে তো আপ ডাউন দুটোই চলে, তো দুটো নিয়ে বেশ ভালোই আছে। মানে ফ্যামিলি, ক্যারিয়ার সবকিছু মিলে গোয়িং গুড। ঠিক আছে, ফ্যামিলি, ক্যারিয়ার সব মানে সব বিষয়টার ব্যাপারেই তোমার থেকে আমি জানতে খুব কিউরিয়াস, তো এক একটা করে যাব। তো সব থেকে আগে অ্যাজ তোমার মানে ইন্ট্রো আমার থ্রু তোমার ইনস্টাগ্রাম থেকেই হলো, মানে তোমার ইনস্টাগ্রাম পেজ থেকে। ঠিক আছে, তো ওখান থেকে শুরু করি। ফার্স্ট অফ অল, তোমার এজ যেটা তুমি আগে বলেছো, সেটা আমি চাই যে তুমি সবাইকে বলো, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। না না, কোনো প্রবলেমই নয়, কারণ আমি সেটাকে খুব ফ্লন্ট করতে ভালোবাসি। কারণ আমার মনে হয় যে আমার বয়সটা অবভিয়াসলি অনেকের কাছে বেশি মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটাই আমার ইউএসপি। কারণ আমি এই বয়সে আমি কাজ করতে এসেছি, আর সেটা হলো 31। হ্যাঁ, তো যেহেতু তুমি 31, তো জেনারেলি একটা মডেলিং ইয়া অ্যাক্টিং হোয়াট এভার দুটোতেই গ্ল্যামার পুরোটাই ইনভলভ। তো এই মানে যেই এজে অলমোস্ট মানে মেয়েরা স্পেশালি কাজ ছেড়ে দেয়, ইয়া ফ্যামিলি ইয়া বেবিতে যায়, ব্যারেজে যায়, তুমি তখন নিজের ক্যারিয়ারটা শুরু করলে নট 31, 1 বছর আগে, 28 থেকে। তো কি করে আসলো তোমার মাথায় এটা সাডেনলি? অ্যাকচুয়ালি মাথায় এসেছিল অনেক ছোটবেলায়, তখন আমি স্কুলে পড়ি, মানে প্রাইমারি স্কুলে। মাথায় সেই সময় এসেছিল, কিন্তু ওই হয় না যে ব্রেনে কোনো জিনিস থাকলে সেটা আস্তে আস্তে যত পুষ্টি পায় তত বাড়তে থাকে। তো সেটাই বাড়তে বাড়তে সময় লেগেছে, 28 বছরে এসে ফাইনালি ভিতর থেকে নক করেছে যে না, এবার তোমাকে কিছু করতে হবে নিজের জন্য। তো আমি একটা জিনিস সবসময় বিলিভ করি যে বয়সটা কোনো ব্যাপার নয়, কারণ আমরা আমাদের চারপাশে এমন অনেক মানুষকে দেখি যারা কিন্তু অনেকটা এজে গিয়েও অনেক কিছু অ্যাচিভ করছে। তো আমি সেটাই মনে করি যে একজন মেয়ের কাছে তার ফ্যামিলি, তার সারাউন্ডিং সবকিছু যেমন অবভিয়াসলি ইম্পর্টেন্ট, তেমন কিন্তু তার নিজের কেরিয়ার বা সে নিজে কি করতে চায় সেটাও ইম্পর্টেন্ট। সো সেটা যদি 28 বছরেই শুরু হয় তো হোক, আবার কেউ যদি মনে করে যে না আমি 40-তে শুরু করব, সেটাও পসিবল। তো আমার মাথায় সেই থেকেই ঘুরেছিল যে না, আমি ছোট থেকে যেটা চেয়েছি সেটা এবার আমাকে পূরণ করতে হবে। তো আমি যখন প্রথম স্টার্ট করি তখন মানে ভাবিনি যে রেসপন্সটা ভালো পাবো, কারণ আমার জার্নিটা ছিল একটা নিউজ পোর্টালের মাধ্যমে। আমি একটা এন্টারটেনমেন্ট সেগমেন্টে কাজ করতাম, সেখান থেকে ধীরে ধীরে কন্ট্যাক্টস তৈরি হয় এবং অনেক রকম মানুষের সংস্পর্শে আসি, এবং তাদের থেকে এটা জানতে পারি যে বয়সটা কোনো ম্যাটার নয়। বয়স কিন্তু চাইলে মানে বয়সের মতো যায়, কিন্তু মনের বয়সটা আলাদাভাবে বাড়ে। তো এখান থেকে আমার জার্নিটা শুরু। তখন আমি মনে করলাম যে না, ঠিক আছে, সেই স্কুল জীবনের জিনিসটা আবার যখন একবার নক করছে, তো চলো ওটা ডাকে সাড়া দিয়ে দিই। বাহ, তো 28 এজ, এট দ্য এজ অফ 28 তুমি এই মানে ক্যারিয়ারে স্টেপ করলে। তার আগে আগের স্টোরিটা কিছু শুনি, তুমি তার আগে কি করতে? আগে করতাম বলতে দেখো, ফ্র্যাঙ্কলি বলতে পড়াশোনা কমপ্লিট করে আই গট ম্যারিড, এবং সেটা আমার মনে হয় এখনকার জেনারেশনের কাছে অনেক তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়া। হ্যাঁ, মানে 23। ওকে, হ্যাঁ, ওটাই জিজ্ঞেস করতেছিলাম। 23, এট দ্য এজ অফ 23 ইউ গট ম্যারিড। ইয়েস। তো বিয়ের পরে আমি জব করেছি, কিন্তু কোনো জবই মানে একটা জব 6 মাস আর একটা জব 1 বছর এরকম ভাবে কন্টিনিউ করেছিলাম।
তারপরে বুঝলাম যে হচ্ছে না ব্যাপারটা, মানে ওই যে একটা ফিক্সড যে জার্নিটা, এইটা ঠিক আমার সাথে ম্যাচ করছে না। মানে আমার সবসময় মনে হতো যে আমার নিজের কিছু আমি করতে চাই। এবার সেটা আর যাই হোক, চাকরি 9 to 5 এর মধ্যে থেকে সবসময় করা যায় না, সব জায়গায় ক্রিয়েটিভিটি ব্যাপারটা আসে না। তো তখনই হচ্ছে আমার এই নিউজ পোর্টালটায় জয়েন করা, এবং ওটাও কিন্তু একটা নতুন মানে চ্যানেল ছিল, ওরা কয়েকজন ছেলে মেয়ে মিলে শুরু করেছিল, আমি ওদের সাথে যোগ দেই, ভাল লাগতো শুরু করলো। মানে ওই ফার্স্ট আমি ফিল করলাম যে হ্যাঁ, আমি কোনো একটা জায়গায় আমি এবার টিকতে পারবো, থেকে যেতে পারবো। তো সেখান থেকে আমার জার্নিটা শুরু হলো। কিন্তু এই নিউজ পোর্টালে আসার আগে আর জব ছাড়ার মাঝে আমার প্রায় 2 বছর লেগেছিল। এই সময়টা আমি শুধু ভেবেছি যে আমি কি করতে চাই, কারণ আমি এরপরে যেটাই করব আমি সেটাতে স্টিক করে থাকতে চাই। মানে আমি আর কোনোভাবে এখান থেকে ঝাঁপ দিয়ে আরেকদিকে এটা করব না। যে লাইফে একটা কিছু সবারই একটা এম থাকা খুব দরকার, যে সেই পথে এগোনোটাই প্রয়োজন। তো ওই 2 বছর ধরে আমি ভেবেছি, এবং ওই 2 বছর আমি মনে করি আমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট আর সব থেকে কি বলবো মানে একটা লার্নিং ফেজ গেছে আর কি। আচ্ছা, তো অ্যাট দ্য এজ অফ 23 ইউ গট ম্যারিড, তো এটা কি অ্যারেঞ্জ ছিল না লাভ? না না, পুরোপুরি অ্যারেঞ্জ, তাও ম্যাট্রিমনি থেকে। ওকে, তো অ্যাট দ্য এজ অফ 23, দেখো খুব পুরোনো জেনারেশন তো না আমরা, তো 23 এজে অ্যারেঞ্জ ম্যারেজটা করা, ঠিক আছে, আর সামহাও তোমার মাইন্ডে এটা থাকা দ্যাট ইউ ওয়ান্ট সাম গ্ল্যামার, ইয়া এই ইন্ডাস্ট্রিতে ঢোকার একটাই ইচ্ছে। তো ছোটবেলা দিয়ে একটা রোল, যেটা খুব ইম্পর্টেন্ট রোল, যেটা আমাদের অ্যাজ আ চাইল্ড সারা জীবন প্লে করে, যেটা হচ্ছে সাপোর্ট, যেটাকে বলে ফ্যামিলি সাপোর্ট, ওটা খুব ইম্পর্টেন্ট। তো ছোটবেলায় কেউ কোনোদিন, মানে তুমি কি কারোর সাথে কোনোদিন শেয়ার করেছিলে যে এরকম কোনো বাড়িতে কোনো রকম সাপোর্ট ইয়া মোটিভেশন, যে সাপোজ কোনোদিন তুমি দাঁড়িয়ে রেডি হচ্ছো ইয়া মিটারের সামনে দাঁড়িয়ে আছো, কোনোদিন মা ইয়া বাবা কেউ এরকম বলেছে যে হ্যাঁ ইউ ক্যান গো ইনটু দিস ক্যারিয়ার? কি অর্থোডক্স ছিল? না, এরকম আমার ফ্যামিলি কখনো বলেনি, কারণ আমি সত্যি বলতে ছোট থেকে অবভিয়াসলি বাবা মার একটা মাত্র মেয়ে ছিলাম, কিন্তু আমি ওই খুব বেশি মানে বাঁধন ছাড়া ভাবে বড় হইনি। আমি সবসময় মানে একটা রেস্ট্রিকশন, একটা কনজারভেটিভ ফ্যামিলির মধ্যেই ছিলাম। এবার পড়াশোনায় খুবই ভালো ছিলাম, ঠিক আছে, এটাই হয়ে গেছিল আমার, মানে আমি মনে করি এটা প্লাস মাইনাস বোথ। কারণ পড়াশোনায় ভালো থাকার জন্য আমি যখন ছোটবেলায়, তখন মোস্ট প্রবাবলি ক্লাস 8-এ পড়ি, লোকাল চ্যানেলে একটা গানের প্রোগ্রাম করেছিলাম, কারণ আমি নিজে গানও করতাম। তো ওরা আমাকে বলেছিল যে জাস্ট একটা ছোট্ট অ্যাক্টিং করে দিতে হবে, লিপসিং করে। তো আমি এতটাই ভালো করেছিলাম, ওখান থেকে ওরা আমাকে একটা সিরিয়ালের জন্য অফার করেছিল যে তুমি চাইলে করতে পারো। বাট যেটা হয় মানে আমি মফস্বলে বড় হয়েছি, তো সেখানে খুব একটা বাবা মা সেইভাবে পছন্দ করেনি জিনিসটা, যে না ঠিক আছে পড়াশুনোটাই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি হবে, তারপরে অন্য কিছু। তো ভেতরে চেপে রেখেছিলাম জিনিসটা, বের করতে পারিনি সেই সময়। তারপরে যখন বিয়ে হয় আমার, বিয়ের পরে আমি কিন্তু পড়াশুনো করছিলাম, আমি বিএড কমপ্লিট করি, এই প্রফেশনে আসবো ওই হয় না, মানে মাথার মধ্যে মাঝে মাঝে আসতো, কিন্তু খুব একটা কেউ সাপোর্ট করেনি বলে সেটা আর ভাবা হয়নি। আর রবীন্দ্রভারতীতে যেহেতু পড়াশোনা করেছি, একটা ইচ্ছা ছিল যে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে আমি ড্রামা নিয়ে পড়াশোনা করবো ফার্দার, কারণ ড্রামা ডিপার্টমেন্ট থেকে আজকে আমাদের ইন্ডাস্ট্রির বহু মানুষজন আছেন যারা ড্রামা নিয়ে পড়াশোনা করেছেন। সবকিছু ওই ভেতরে চাপাই ছিল, কিন্তু সাপোর্ট সেইভাবে পাইনি। ফার্স্ট সাপোর্টটা পাই কিন্তু আমার হাজবেন্ডের থেকে পুরোপুরি। এটা আমি সব সময় সব জায়গায় স্বীকার করি যে আমার হাজব্যান্ড হচ্ছে আমার সব থেকে বড় সাপোর্ট। এইবার হাজব্যান্ড যখন সাপোর্ট করতে শুরু করলো, তখন হচ্ছে বাবা মা আস্তে আস্তে বুঝলো যে না ঠিক আছে, আমার মেয়ে আস্তে আস্তে এগোতে চাইছে, ও সাপোর্ট করছে, তো ঠিক আছে চলো দেখা যাক। ইভেন আমার ইনলস তারাও মোটামুটি যথেষ্ট কোঅপারেটিভ সাপোর্টিভ আমি বলবো আর কি। তো সেদিক থেকে বলতে গেলে যে সময় সাপোর্টটা হয়তো পাওয়ার দরকার ছিল তখন পাইনি, বাট এখন পাচ্ছি, এবং আমি এটাই বিলিভ করি যে হয়তো ওই সময় হওয়ার ছিল না, এটা এই সময়ই হওয়ার ছিল। তো যা হচ্ছে সেটাই হোক। ঠিক আছে, তো একটু আরো পার্সোনাল যাবো, বিকজ 23 years এ ম্যারেজ and now you're 31. So do you have a baby? No, I don't have baby, not now. So বেবি নেই তো এত বছর, ঠিক আছে, তারপর পেরেন্টস, তারপর শ্বশুর বাড়ি, যেটা মাদার ইন ল, ফাদার ইন ল এন্ড হাজবেন্ড, কেউ আজ পর্যন্ত তোমায় কোনোদিন মানে ফোর্স ইয়া কোনো রকম একটা বলা যে একটা বেবি হয়ে গেছে, মানে এই মানে ঠিক আছে তুমি বলছো তুমি এই ক্যারিয়ারে যেতে চাও, তখন বলে ঠিক আছে তুই একটা বাচ্চা করে নে, দেন ইউ গো ফর ইউর ড্রিমস এন্ড অল। তো এই সব জিনিস কোনোদিন ফেস করেছো? না, কেরিয়ারের সাথে এই ম্যাচটা কখনো হয়নি আমার, মিক্স ম্যাচটা হয়নি। কিন্তু হ্যাঁ অবভিয়াসলি মানে বিয়ের 7 বছর হয়ে গেছে, 8 বছর রানিং, তো একটা তো প্রেশার থাকবেই দুই বাড়ি থেকে। বাট আমি একটা জিনিস খুব মনে করি, আমার সবার সামনে বলতেও কোনো আপত্তি নেই, যে আমার কোথাও ফিল হয় যে আমি
এখনো মেবি মেন্টালি সেইভাবে প্রিপেয়ার্ড নই। আর এটা আমাদের খুব প্রয়োজন যে মা হওয়ার জন্য না একটা প্রিপারেশন লাগে। মানে অনেকেই হয়তো আমার সাথে এটা অপোজ করতে পারে যে মানে অনেকেই বিয়ের পরপরই হয়তো বেবি হয়ে যায়, দ্যাটস গুড, মানে সেটা অবভিয়াসলি তাদের পার্সোনাল চয়েস। কিন্তু আমার ক্ষেত্রে কোথাও একটা মনে হয় যে একটা প্রাণকে পৃথিবীতে আনবো, তার একটা রেসপন্সিবিলিটি আমার উপরে আছে। মানে আমি এরকম নই যে আমি বাচ্চা নিয়ে এলাম তারপরে আমি আমার মতো কেরিয়ার গড়তে চলে গেলাম, আমি তাকে দেখলাম না, সেটা তার সাথে অন্যায় করা হয়। তো ওই জন্যই আমি মনে করি যে ঠিক আছে আমি একটু নিজের কেরিয়ারে সেটেল হয়ে যাই, কারণ আমার খুব ইচ্ছা যে আমার নেক্সট জেনারেশন যখন আসবে সে তার মাকে একটা অন্য পরিচয়ে চিনবে, নট জাস্ট যে আমার মানে বাবার ওয়াইফ, এরকম কখনোই নয়। আমাকে আমার একটা নিজস্ব আইডেন্টিটি, সে একদম খুব গর্বের সঙ্গে বলবে যে আমার মা একজন অ্যাক্ট্রেস বা মডেল হোয়াট এভার। তো সেই কারণেই আমার যেটা প্ল্যান যে আমি আরো কিছুটা টাইম আর কি নিজের কেরিয়ারে দেবো, আইডেন্টিটি বানাবো, তারপরে দেখা যাক কি হয় সেটাই। তো যেহেতু এটা একটা জব না যে তুমি একটা কোনো জবে চলে যাচ্ছ এন্ড তুমি একটা জব ফিক্স হয়ে গেল, পেয়ে গেলে, আর ওখানে তোমার একটা সার্টেন স্যালারি ফিক্স হয়ে গেল, ইউ আর সেটেল, মানে চলো সামহাও তুমি যেরকম নিজের আর্নিং মানে লিভিং চাও ওর মতো তুমি একটা জবের জন্য স্যালারি পেয়ে গেলে এন্ড ইউ আর হ্যাপি, তো তুমি এগোতে পারো, 1 বছরে পেয়ে যাবো ইয়া 5 মাসে প্রমোশন পেয়ে যাবো। এই ইন্ডাস্ট্রিটা, গ্ল্যামার ইন্ডাস্ট্রি, অ্যাক্টিং, এটা হার্ডওয়ার্কের সাথে মোর অফ লাক দিয়ে চলে, ঠিক আছে? আর যেহেতু বেবি নেই অ্যান্ড ইউ আর 31, তো আমাদের এই এজ গ্রুপে এই রোলটা খুব প্লে করে, দ্যাট ইজ ফার্টিলাইজেশন, অবভিয়াসলি। সো এটা নিয়ে হোয়াট আর ইয়োর পারসেপশন, তুমি কি এরকম কিছু প্ল্যান করে রেখেছো যে ইন ফিউচার ইয়ার 2 ইয়ার্স 5 ইয়ার্স স্টিল, মানে যেহেতু তোমার এই ক্যারিয়ারে এখানে কিছু ফিক্স নেই যে তুমি রাতোরাত কিছু হয়ে যাবে, ইয়া রাতোরাত হয়েও যেতে পারো, ইউ নেভার নো, তো একটা তো কোনো ব্যাকআপ প্ল্যান হবে, দ্যাট আর ইউ প্ল্যানিং অফ ফ্রিজিং এগস ইয়া কোনো কনসেপ্ট ওরকম, ইয়া না এখনো সেরকম ভাবিনি, বাট ইটস আ গুড কোয়েশ্চেন। মানে এটা আমার মানে মাথায় আছে, একেবারে প্ল্যানিং নেই তা নয়। বাট হ্যাঁ, আমি সত্যি কথা বলতে খুব একটা মেইনটেইন লাইফ লিড করি। মানে যারা আমাকে ফলো করছে এতদিন ধরে তারা জানে যে আমি সবসময় একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে দিয়ে যাই, কারণ আমি জানি যে মেয়েদের আফটার 30 অনেক রকম কমপ্লিকেশন তৈরি হয় বডিতে। তো তার জন্য ইয়ারলি চেক আপ করানো বা যা যা প্রয়োজন সবগুলো আমি করার চেষ্টা করি। এইবার ব্যাকআপ প্ল্যান তো অবভিয়াসলি আছে, বাট আমার খুব ইচ্ছা যে যদি কখনো ফিউচারে বেবির কথা ভাবি, সো আই উইল গো ফর অ্যাডপশন। মানে এটা আমার পার্সোনালি একটা ইচ্ছা আছে, ইভেন আমার হাজবেন্ডের সাথে আমার এই নিয়ে কথা হয়েছে। তো এটা আমার মনে হয় যে না ঠিক আছে, যারা নিজেদের সন্তান করছে অবশ্যই আমি তাদের সাপোর্ট করি, পছন্দও করি সেটা, কিন্তু পপুলেশন অনেকটা আছে কান্ট্রিতে, বরং যে মানুষগুলো মানে যে বাচ্চাগুলোকে কোনোভাবে নেগলেক্ট করা হয়েছে, তারা আজকে বাবা মা ছাড়া রয়েছে, তাদের একজনকে যদি আমি নিজের করতে পারি, যেটার জন্য অনেকে বলে যে প্রচুর একটা মেন্টাল পাওয়ার লাগে, সবাই পারে না, বাট আমার কোথাও মনে হয় যে আমি যদি কোনোদিন মেন্টালি সেই জায়গায় পৌঁছাই তো আমি অ্যাডপ্ট করব। এবার সেটা সময়ের উপর ডিপেন্ড করছে যে মানে তখন কি পরিস্থিতিতে থাকবো অ্যান্ড অল। তো আমার এখন এটাই টার্গেট যে একটা নিজের পরিচিতি যেটা আস্তে আস্তে একটু একটু করে তৈরি করেছি 3 বছরে, আরো 3 বছরে আরেকটু বাড়বে, সেটা হোক, তারপরে তখন মানে স্টার্ট করবো। কারণ যেটা বললাম যে একটা রেসপন্সিবিলিটি এসে গেলে তখন দুদিকে মেনটেন করাটা একটু টাফ হয়ে যায়। হ্যাঁ ডেফিনেটলি, কারণ তার সাথে মানে তুমি যে ইন্ডাস্ট্রিতে আছো ওতে শুধু মানে ব্যাক অফ দ্য মাইন্ড ওয়ার্ক না, ব্যাক অফ দ্য বডি, মানে হোলসামটাই তুমি ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। অবশ্যই অবশ্যই। এবং সেখান থেকে মানে আফটার বেবি একটা ফিজিক্যাল চেঞ্জ, মেন্টাল চেঞ্জ যেটা আসে, সেখান থেকে আমাকে ব্যাক করতে গেলে আরো কিছু না হলেও 2 বছর আমি ধরে রাখছি মিনিমাম, আরো 2 বছর লাগবে। তো একটা যদি টাচটা চলে যায় তখন কোথাও গিয়ে একটু তো প্রবলেম হবে। হ্যাঁ ঠিক আছে, মানে যারা 20-21 বছরের মধ্যে চাকরি পাচ্ছে বা নিজের কিছু বানিয়ে নিচ্ছে, তারা সেটেল হয়ে গেল, দেন তারা ফ্যামিলি করছে, দেন তারপরে বাচ্চা হচ্ছে এভরিথিং। বাট আমার যেহেতু কেরিয়ারটা শুরুই হয়েছে দেরিতে, তো আমি 2-3টে জিনিসকে একসাথে নিয়ে যেতে চাই না। আমি যখন যেটাতে থাকবো তখন সেটাতেই মন দিয়ে কাজ করা মানুষ, মানে যখন পড়াশোনা করেছি শুধু মন দিয়ে পড়াশোনা করেছি, তো এখানেও সেরকমই যে এখন কেরিয়ার বানাতে চাইছি, তো এখন কেরিয়ারের দিকেই থাকবো। এবার যখন বেবি আসবে তখন সময়টা ওদিকে দিতে হবে একটু বেশি হলেও। মানে সামহাউ মাদারহুডটা মানে আছে, মানে তুমি একটা জিনিস আছে কি যেই কাজটা ধরতেছো ওটা ফুল ডেডিকেটেডলি করতেছো। একদমই, আমি কোনো কিছু ওইভাবে চাই না, মানে একসাথে অনেক কিছু নিয়ে পড়লাম তারপরে কোনোটাই আমি ঠিক করে উঠতে পারলাম না, যেটা আমার কেরিয়ারের ক্ষেত্রেও হয়েছে যে আমি একসময় লেখালেখিও করেছি, আমি বেস্ট রাইটার অ্যাওয়ার্ডও পেয়েছি আমাদের তৎকালীন রাজ্যপালের কাছ থেকে, কিন্তু আমি দেখলাম যে সব দিকে করতে গেলে হবে না। আমি কি চাই অ্যাকচুয়ালি, আমার মধ্যে কোনটা আছে, যার ফলে আজকে যখন আমি অ্যাক্টিং ক্যারিয়ারে আসার জন্য এগিয়ে গেলাম, এই ফার্স্ট মনে হয় কোনো ক্যারিয়ার যেখানে আমি মোটামুটি 2-2.5 বছর এখন অবধি আছি।
মানে অন্যদিকে যাওয়ার কথা ভাবিনি, আর সেটা নিয়ে আমি খুব খুশি আছি। সো এই ক্যারিয়ারে আমরা যখন যাই, স্পেশালি ফিমেল, এখন তো মেলও আছে, এরকম না যে মেলদেরও হয় না, সো স্ট্রাগল তো থাকে, প্রচন্ড স্ট্রাগল। স্ট্রাগলটা কন্টিনিউয়াসলি চলে। মানে আমি ইভেন অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের ইন্টারভিউতে দেখেছি যে তারা কিন্তু বলে যে স্ট্রাগল আমাদের সারা জীবনের। মানে এমন নয় যে আমি একটা জায়গায় পৌঁছে গেছি, স্টার হয়ে গেছি, মানে আমার আর স্ট্রাগল নেই, না সেটা নয়। ওই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স আর স্ট্রাগল ফর মানে লাইফ, ওটা থেকেই যায় আর কি কোনো না কোনো ভাবে। তো এই স্ট্রাগল ডেফিনেটলি তুমি করে গেছো, আর যখন একদম স্টার্টিং ক্যারিয়ারে হবে তখন তো ডেফিনেটলি আরো বেশি করছিলে। তো এর মধ্যে যেটা উমেন, বেসিক্যালি মোর অফ উমেন ফেস করে, যেটা হচ্ছে যেটাকে বলা যায় ইউ ক্যান সে কাস্টিং কাউচ একটা বলতে পারি। তো হোয়াট ইজ ইয়োর এক্সপিরিয়েন্স? এটা বলবে না যে কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, এটা মানবো না। আছে, না না, একদম একদম নিশ্চয়ই আছে। কিন্তু আমার মনে হয় যে এই ক্ষেত্রে আমার মানে ম্যারিড লাইফটা একটা প্লাস পয়েন্টের কাজ করেছে। কারণ হয় না যে একটা মেয়ে যে সিঙ্গেল আছে বা অল্প হয়তো বয়স অনেকটা, তাকে প্রস্তাব দেওয়াটা, আর একজন ম্যারিড ওম্যান তাও আবার 30+, তাকে বলতে গেলে একটু ভয় কাজ করে যে যদি, আর এখন সোশ্যাল মিডিয়ায় মি টু ব্যাপারটা প্রচন্ড প্রচলিত একটা ব্যাপার, যে যদি হাজব্যান্ডকে বলে দেয়, ফ্যামিলিকে বলে দেয়, যদি এ করে দেয়। প্লাস আমি যেহেতু এখন আমি কলকাতাতেই থাকি, সো এমন নয় যে আমি বাইরে থেকে এসে আছি, আমার কোনো সাপোর্ট নেই সেটাও নয়। আর মোটামুটি যেখানে যেখানে আমি কাজ করি কম বেশি অনেকেই জানে যে আমার হাজবেন্ড যথেষ্ট সাপোর্টিভ। তো এইগুলো কোথাও একটা মানুষের মনে হয় না, এটা ভয় তৈরি করে। তো না, আমি সরাসরি সেরকম ভাবে বলবো না যে পেয়েছি, যে এরকম সরাসরি যে তুমি মানে যেটা কাস্টিং কাউচের শিকার বললে, পাইনি। তবে জানি না ফিউচারে কি হতে চলেছে। কারণ যত আমি ধীরে ধীরে ওপর দিকে উঠবো, আমি মানে সবাই তো চেষ্টা করে যে মানে সিঁড়িটা ওপর দিকে ওঠার, কেউ তো আর নিচে নামার জন্য চেষ্টা করে না মাঝপথ থেকে। তো সেখানে কি ওয়েট করছে জানি না, বাট এখনো অবধি মানে বাই গডস গ্রেস আমি এখনো সেরকম কিছু ফেস করিনি, সত্যি কথা বলতে। আচ্ছা, কোন রকম মানে ফলস এগ্রিমেন্টস ইয়া ফলস ওয়ার্ক যেটা হয় না যে ঠিক আছে এই কাজটা, হ্যাঁ এটা আমি পেয়েছি আমার মডেলিং ক্যারিয়ারে ক্ষেত্রে। যদিও আমি নিজেকে মডেল বলি না, আমি একদম সত্যি বলছি, আমি নিজেকে সেইভাবে মডেল বলি না। কারণ মডেল হতে গেলে একটা হিউজ জার্নি লাগে, একটা পড়াশুনো লাগে, বা অনেক রকম কিছু টেকনিক্যালি জানতে হয়। তো আমি সেই জন্য মডেল নিজেকে বলি না, আমি আর্টিস্ট হিসাবেই ভালো আছি। তো এই ফটোশুটের ক্যারিয়ারে কিন্তু আমি এরকম অনেক ফলস জিনিস দেখেছি। হ্যাঁ, হয়তো গিয়ে আমি ফেস করিনি, কিন্তু আগে থেকে মানে একটা হয় না যে যখন কথা বলছে আমার কিছু কিছু জিনিস খটকা লাগছে, তারা যেভাবে বলছে আমি ফিল করছি এটা কিন্তু এইভাবে হবে না। এবং যখন আমি তাদেরকে হয়তো উল্টো একটা কোনো কিছু মানে কোয়েশ্চেন করলাম বা অন্যরকম কিছু বললাম, লাইক বাইরে হয়তো কোথাও শুট হচ্ছে হবে, মানে আমাদের কলকাতার বাইরে, আমি হয়তো বললাম যে ঠিক আছে আমি তো কলকাতার বাইরে কখনো শুট করিনি, তো আমি সাথে কাউকে নিয়ে যাবো, সে ফ্যামিলি ফ্রেন্ডস যেই হোক, একটা জাস্ট মানে ঢপ দিয়ে দেওয়া। তো যখন বললাম তখন না তার কথার ধরনগুলো চেঞ্জ হচ্ছে। এবার এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে তার মানে তাদের একটা অসৎ উদ্দেশ্য আছে, যে কারণে তারা আমাকে এখান থেকে নিয়ে যাচ্ছে। প্লাস হয়তো একটা হিউজ অ্যামাউন্ট আমাকে পে করা হবে বলা হচ্ছে, যেটা আমি মনে করি যে আমার এইটুকু কেরিয়ারে সম্ভবই নয় সেটা দেওয়া। এবং এতটা এক্সেসিভ দিচ্ছে মানে তাদের অন্য কিছু একটা ব্যাপার তো আছে। তো এই জায়গাগুলো আমি ফেস করেছি। কিন্তু হ্যাঁ, আমি কাজ করতে গিয়ে ডাইরেক্ট দাঁড়িয়ে দেখছি যে এটা একটা বাজে প্রোডাকশন বা ফলস কিছু হচ্ছে ওখানে, না সেটা আমি এখনো পাইনি। মানে আমি চাই যেন সেটা না হয়, কারণ এই সিচুয়েশনগুলো খুব বাজে হয়। কারণ সেই মুহূর্তে ওখান থেকে না বেরোনো যায় না, তখন আমাকে বাধ্য হয়ে কাজটা করে আসতে হবে। তারপরে ফিউচার কি হবে কেউ জানে না। না, এখানে আমার মনে হয় এজটা আর এক্সপিরিয়েন্সটা হেল্প করে দিচ্ছে সামহাউ। কারণ একটা টিনেজার ইয়া 20s এর এজ গ্রুপ আর মাইন্ড আমাদের যেটা থাকে, 30s এ আমাদের একটা অন্যরকম স্টেবিলিটি চলে আসে। আর আমি হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে ডাইরেক্ট এরকম নয় যে জাস্ট আজকে সকালে উঠলাম, উঠে পর ইন্ডাস্ট্রিতে পা দিয়ে দিয়েছি, আচমকা একটা আমার কাছে অফার চলে এসেছে, সেটা নয়। আমার তো জার্নিটা শুরু হয়েছে অনেক ছোট থেকে। আর আমার বরাবরই একটু এই ওয়ার্ল্ডটা নিয়ে না নাড়াচাড়া করতে ভালো লাগতো, মানে ওই যেটা পেজ 3 গসিপিং এই ব্যাপারটা। তো আমার কাছে সিনেমার হাঁড়ির খবর সব থাকতো ছোট থেকেই, যার যেখানে যা কোয়েশ্চেন থাকতো আমাকে এসে জিজ্ঞাসা করতো। তো আমি ওই জন্য না এই ইন্ডাস্ট্রির ভালো খারাপ দুটো দিকই না বাইরে থেকে হলেও দেখেছি, যার ফলে যখন আমি ভিতরে ঢুকেছি, আমি যে মানে কোনখানটায় পা রাখবো, লাইক চেক বোর্ডের ব্ল্যাকে পা রাখবো না হোয়াইটে পা রাখবো, সেটা আমি প্রথম থেকেই ডিসাইড করে নিয়েছিলাম যে আমাকে কিন্তু এইভাবে চলতে হবে। শর্টকাট বলে কিছু হয় না, কোনো শর্টকাট নেই, আমাকে ট্যালেন্ট দিয়ে নিজের দক্ষতায় চলতে হবে। আর যদি ট্যালেন্ট দিয়ে নিজের দক্ষতায় চলতে চাও না, তাহলে দেখবে এক সময় গিয়ে মানে তোমার ট্যালেন্টের কদর হবে, তখন কেউ তোমার গায়ে মানে আজ পর্যন্ত আসতে দিতে পারবে না।
ট্রু। সো এরপর সব থেকে হ্যাপনিং মানে আমি যেই কনভারসেশনে নিয়ে খুব ইন্টারেস্টেড কিউরিয়াস, যেটা হচ্ছে তোমার ইনস্টাগ্রামে চলে আসি এবার, ঠিক আছে, যেখানে অবভিয়াসলি ফার্স্ট টাইম দেখেছিলাম। তো অ্যাজ উই ওপেন ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ওখানে আমরা নানান রকম বোল্ড পিকচার্স এন্ড বোল্ড রিলস দেখতে পাই, ঠিক আছে। তো ডেফিনেটলি দু রকম পারসেপশন লোকের আসে। হ্যাঁ, যখন তোমার পিকচার্স গুলো দেখছি, মডেল ডেফিনেটলি আসতে পারে বাট নট অ্যাজ অ্যান অ্যাক্টর, ঠিক আছে। তো এই প্রোফাইলটা যে তুমি বিল্ড করেছো, সেটা বিল্ড করতে গিয়ে ইদার বলো অ্যাক্টিং ইয়া মডেলিং, দুটোর মধ্যে মানে কোনটা, মানে এটা তোমার মানে ফিল হয় না যে তুমি অ্যাক্টর হতে চাও আর মডেলিং জিনিসের অ্যাপ্রোচ বেশি চলে আসছে আর অ্যাক্টিংটা কম, মানে যেহেতু ওখানে তুমি অ্যাক্টিং টাইপের মানে আছে কিন্তু খুব বেশি হাইলাইট হচ্ছে না, ইউ আর গেটিং হাইলাইটেড মোর লাইক আ মডেল। তো তোমার কি মনে হয় এটা কি মানে এফেক্ট করছে সামহাউ, ইয়া করবে? না, এখন অবধি সেভাবে এফেক্ট করেনি, কারণ আমার দুটো প্রোফাইল, ফেসবুকেও আমি আছি এবং ইনস্টাগ্রামেও আছি। তো আমার প্রথম থেকেই প্ল্যান ছিল যে আমি দুটো অ্যাকাউন্ট দুটো কাজের জন্য ইউজ করব। কারণ অবভিয়াসলি ফেসবুকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হলেও ওখানে অনেক রকম রিজার্ভেশন আছে অনেক কিছু ক্ষেত্রেই। তো আমি যেটা প্ল্যান করে এসেছিলাম প্রথমেই, যে আমি ফেসবুকটা ইউজ করবো অনলি ফর মাই অ্যাক্টিং ওয়ার্ক পারপাস। মানে আমার ফেসবুক অ্যাকাউন্ট যদি কেউ খোলে, সে দেখবে যে সেখানে আমার কাজের প্রচুর লিঙ্ক আছে, বা আমার ফ্যামিলি ফটোগ্রাফ আছে, আমি মোটামুটি কাজ রিলেটেড সবকিছু ওখানে শেয়ার করি। বাট ইনস্টাগ্রামটা কমপ্লিটলি আলাদা। এইবার কি হচ্ছে, যারা আমাকে ইনস্টাগ্রামে সরাসরি মেসেজ করছে শুটের জন্য, তারা তো ফেসবুক দেখছে না, তারা আমাকে ইনস্টাগ্রাম হিসাবেই মেসেজ করছে। এবার হ্যাঁ, ফেসবুকের প্রচুর মানুষ তারা আছে আমার ইনস্টাগ্রামে, তারা জানে যে আমি দুটো ক্যারিয়ারই আছে। ঠিক একইভাবে আমার ফেসবুক প্রোফাইলে শুধুমাত্র মানে বলতে গেলে বেশিরভাগই আছে হচ্ছে ইন্ডাস্ট্রির মানুষজন, ডিরেক্টর আছে, কাস্টিং ডিরেক্টর আছে, প্রডিউসাররা আছে, অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছে। এবার তারা জানে আমি ইনস্টাগ্রামেও আছি, তারা আমাকে ওখানেও ফলো করে, কিন্তু যখন ফেসবুক থেকে আমি অ্যাপ্রোচটা পাই না, তখন আমি অধিকাংশ অ্যাক্টিং এর অ্যাপ্রোচটাই পাই। তো যার ফলে এখন অব্দি দুটো জিনিস মানে আসেনি, একে অন্যের পথে দাঁড়ায়নি। কিন্তু এটাও সত্যি কথা যে আজকে আমাদের ইন্ডাস্ট্রিতে ইনস্টাগ্রামটা খুব ম্যাটার করে, ইভেন অ্যাক্টিং এর ক্ষেত্রেও, যে একটা ফলোয়ার থাকলে ভালো, কারণ ভালো প্রোফাইল অবভিয়াসলি, এবং প্রমোশনটা সবাই চায়। তো আজকে যদি আমার ফলোয়ার বেশি থাকে, আমার একটা ভিডিও, আমার একটা ভিউজ, লাইক আমাদের এই ভিডিওটাই আমি কথায় বলছি, অবভিয়াসলি হয়তো আমার ফলোয়ার বেশি থাকার জন্য অন্যদের থেকে অনেক বেশি ভিউ পেতে পারে। তো এটা কোথাও গিয়ে আমার অ্যাক্টিং এ কিন্তু কাজে লাগে। আমি ওই জন্য কোনো জিনিসকেই নেগেটিভ ভাবে ভাবি না, যে কোনোদিন ইনস্টাগ্রামটা আমার ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট ফেলবে কিনা, না, বরং ওখান থেকে আমার কিছু হলো পজিটিভ সাইন আছে। এবং এখন আমি ভালো ভালো কাজেরও অফার পাচ্ছি, কলকাতার বাইরেও কিছু কাজের অফার পেয়েছি, করেছি কাজ। তো এটাই মানে যে গ্রাউন্ডেই হোক না কেন, দুটোই আমার কাছে এখন অবধি পজিটিভিটি। হ্যাঁ, নেগেটিভিটি আছেই, কিন্তু সেটাকে আমি সেটাতেও আসবে আমি জানি। তো এবার ইনস্টাগ্রামটাই ধরে এগোবো আগে। একদম। সো যেটা হচ্ছে যে ডেফিনেটলি ট্রোলস এন্ড নেগেটিভ কমেন্টস, ঠিক আছে, সেটা তো আছে। সেটার যেহেতু আমরা যখন সোশ্যাল মিডিয়া একটা ফেস ভ্যালু ক্রিয়েট করি, তো সব থেকে আগে মাথায় একটা সেট করে নিতে হয় যে কানটা বন্ধ করতে হবে, ইউনো এটা কমপ্লিটলি কানটা বন্ধ করতে হবে। তো সেটা একটা ব্যাক অফ দ্য মাইন্ড থাকে, ঠিক আছে, হয়তো হার্ট হয়, খারাপ লাগে, বাট কোনো ব্যাপার নেই। বাট যখন তুমি মানে তোমার বিয়ে হয়ে যায়, তোমার দুটো ফ্যামিলি দাঁড়িয়ে যায়, দুটো ফ্যামিলি থাকে, দুটো ফ্যামিলিকে নিয়ে, স্পেশালি একটা মেয়েকে নিয়ে চলতে হয়, ফ্যামিলি হয়ে গেল, রিলেটিভস হয়ে গেল। সো ওরা কি আছে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে? না, অ্যাকচুয়ালি আমার ফ্যামিলির মানুষজন, মানে আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি, ওনারা একটু এজেড মানুষ, তো ওনারা ইনস্টাগ্রামটা ইউজ করেন না। কিন্তু কিছু মানুষ তো থাকেই না রিলেটিভদের মধ্যে, তো তারা আবার খুব ভালো, তারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করবে, দেখবে, বা ফেসবুকে ফলো করবে, দেখবে, আমাকে কিছু বলবে না। আমার তো সবার নাম মনে রাখা সম্ভব না, মোস্টলি আমার ইনলস এর দিকে। তারা আবার কিছু কিছু সময় সেইগুলো নিয়ে হাজবেন্ডকে দেখানো, ফ্যামিলির লোককে দেখানো, এই জিনিসগুলো করেছে, একটা সময় করেছে এগুলো। বাট ওই যে আমার হাজবেন্ড সাপোর্টিভ ছিল, ও সবসময় পাশে থেকেছে। এখন আর করে না, এখন যতটুকু আমার কানে আসে এখন আর করে না, কারণ ওরা জানে যে সেটা এখন একজন এস্টাবলিশড হয়ে গেছে নিজের কেরিয়ারে, এবং বলে লাভ নেই, কেউ শুনবে না শ্বশুর বাড়ির দিকে। তো ওই জিনিসটা প্রথমে ফেস করলে, ওই যেটা বললে তুমি কান বন্ধ করে রাখা, আমি আমার বাড়ির লোককে ওদের চোখ বন্ধ করে না, এগুলো এখনো দেখতে হবে, সামনে এখন অনেক কিছু আসা বাকি আছে। কিন্তু আমি ট্রোলের শিকার হইনি, বাট নেগেটিভ কমেন্টস অবভিয়াসলি পেয়েছি। নেগেটিভ কমেন্টস বলতে, যেটা তুমি জানো আমার ইনস্টাগ্রাম প্রোফাইল পাবলিক করাই থাকে, তো সেখানে প্রচুর রকম ভুলভাল কমেন্টস তো আসে, প্রচুর আসে। আর যারা আমরা একটু অ্যাস্থেটিক্যালি কাজ করি তাদের তো আরো বেশি আসে। তো বেশিরভাগ, তবে যদি মানে ঘেটে দেখি যে ওগুলো মোস্টলি হয় ফেক অ্যাকাউন্ট, খুব একটা ভালোই হয় না।
আর যদি দেখি আমার পরিচিতদের মধ্যে কেউ করছে বা কোনো ফটোগ্রাফারের কাছে আমাকে নিয়ে কোনো রকম কোনো মন্তব্য করেছে সোজা ব্লক। আমি একটাই পদ্ধতিতে বিলিভ করি যে সোজা ব্লক। কারণ রাত্রে ঘুমোতে যাওয়ার আগে যদি আমার কনস্ট্যান্টলি মাথা এটা ঘোরে যে ও না আজকে আমাকে এই কমেন্টটা করলো, ও না আজকে আমাকে এটা বলেছে, আচ্ছা ও আমার সামনে এরকম করে ওর সামনে এরকম করছে, আমি এগুলো নিয়ে ঘুমাতে পারবো না। কারণ ডিপ স্লিপটা খুব দরকার প্রত্যেকটা মানুষের। তো ওই জন্য ভাই তার চাইতে তুমি ব্লক লিস্টে থেকে যাও, তোমাকে আমি দেখছিও না, আমাকে তুমি দেখছো না, ওটাই ভালো। সো ইনিশিয়াল স্টেজে যখন মানে ফ্যামিলিতে এরকম যখন রিলেটিভস ছবি পাঠায় ট্রাই করে যে একটা কিছু একটা ঝামেলা বাঁধানোর কিছু একটা ট্রাই করে যে তোমার ক্যারিয়ারটা স্টপ হয়ে যাক হোয়াট এভার, তো তখন হাজবেন্ড তো ডেফিনেটলি সাপোর্ট করেছে বলে তোমার এটা ইজি হয়েছে, তার সাথে তুমি কি করে হ্যান্ডেল করছিলে? মানে বিকজ ইউ আর দ্য পার্সন যার ছবি আসছে আর ইউ আর আনসারেবল, তো তুমি কি করে মানে হ্যান্ডেল করলে? আমার কাছে সরাসরি কখনো আমার ইনলস কিন্তু সেটা বলেনি, মানে স্বাভাবিক তারা আমাকে কিভাবে বলা, যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ তো হয় না, মানে একটু তো সেই গ্যাপটা থাকি। তো আমার হাজবেন্ড সত্যি বলতে চায় না যে আমি টেনশন করি বা এটা নিয়ে বেশি স্ট্রেসফুল হয়ে যাই। তো ও আমাকে কি করতো, ও প্রথমে কিন্তু বলেনি, এগুলো আমি অনেক পরে জেনেছি, যখন আমি মোটামুটি ক্যারিয়ারে দাঁড়িয়ে গেছি তখন ও আমাকে ইভেন আমাকে এও বলেছে যে এদের ব্লক করে দেবে, আমাকে বলেই দিয়েছে সেটা। এবং তখন আমি বললাম কেন, তখন বলছে এরকম এরকম ব্যাপার হয়েছে। তা আমি তখন বললাম যে তাই তুমি বলনি তো আগে, বলছে তখন বললে তুমি প্রচন্ড হয়তো রাগারাগি করতে, কান্নাকাটি করতে। না, একদিক থেকে ভালো করেছো, কারণ ইনিশিয়াল ফেজে মানে আমি খুব মানে সেন্সিটিভ একজন মানুষ ছিলাম। এবার ওই রকম সেন্সিটিভ মানুষের পক্ষে এই কেরিয়ারে দাঁড়িয়ে থাকাটা খুব মুশকিল, যদি সবকিছু গায়ে লাগিয়ে নিই, সবকিছুতে যদি রিয়াক্ট করতে থাকি, যেটা আমি করেছি আমার কেরিয়ারের ক্ষেত্রেও, তখন মুশকিল হয়ে যাবে। এটা বুঝতে হবে যে প্রফেশনাল গ্রাউন্ড আলাদা, পার্সোনাল গ্রাউন্ড আলাদা, দুটোকে একসাথে মেশালে চলবে না। তো যখন ও তখন ওই জন্য আমাকে বললো যে না আমি তোমাকে ওই সময় বলিনি, কারণ ওই সময় বললে তুমি হয়তো রিয়াক্ট করে ফেলতে। কিন্তু আমি বললাম যে ঠিক আছে, তখন বলনি, এখন আর এগুলো আমার কিছু মনে হয় না, কারণ আমার কানে সরাসরি আসেনি এবং আমি মার্ক করে রেখেছি যে কারা কারা এই জিনিসটা করেছে। আমি বললাম ঠিক আছে, সময় আসলে আমি এদেরকে সব জবাব দিয়ে দেবো, এবং এখন জবাব দিচ্ছি। কারণ এটা আমার পাওনা যে আমার শাশুড়ি কোথাও গিয়ে যদি জিজ্ঞেস করে যে শ্বেতা কি করছে, শাশুড়ি বলে যে শ্বেতা অ্যাক্টিং করে। তো এটা আমার কাছে একটা পাওনা যে হ্যাঁ তারা এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে যখন তাদের কাছে এরকম নেগেটিভ জিনিস আসা সত্ত্বেও। তো এটাই আমার মানে তুমি জবাবটা নিজের মুখ দিয়ে না কাজ দিয়ে দিতে। আমি সবসময় এটা বিলিভ করি, মুখ দিয়ে বলে কি হবে বলো, লোকজন মানে সোশ্যাল মিডিয়ায় লোকজন কিছুদিন এটা নিয়ে একটুখানি পোস্ট করবে, খিল্লি করবে, সবাই একটুখানি ভাইরাল করবে, তারপর আমাকে ভুলে যাবে। এটা করা ভালো নাকি আমার নিজের কাজ দিয়ে নিজেকে হাইলাইট করে রাখা ভালো? আমি তো মনে করি এটাই। ওয়েল ঠিক আছে, অনেক কথাবার্তা হলো, মানে অনেক কিছুই লেন্দি পারপাসে আমরা জানতে পারলাম। সো আমরা আরেকটা স্টেপ এগিয়ে যাই, যেটা হচ্ছে সিম্পল একটা দিস অর দ্যাট কোয়েশ্চেন কিছু করব। সো দিস ইজ মাই কিউ কার্ড, ঠিক আছে? তো সাম কোয়েশ্চেনস, ঠিক আছে? তুমি শর্টে মানে আই উইল সাজেস্ট ইউ টু কি শর্টে আনসার করো, মানে দিস অর দ্যাট। সো আমি শুরু করি। তো ফার্স্ট ইজ ফ্যামিলি অর ক্যারিয়ার? খুব টাফ কোয়েশ্চেন, এটা বলা খুব চাপের, কিন্তু আমি এটা একটা সিলেক্ট করবো না। আই উইল গো ফর দ্য আনসার দ্যাট ইজ ব্যালেন্স। আর যদি এখন জিজ্ঞেস করি রাইট নাও ইন দিস কেরিয়ার, রাইট নাও কেরিয়ার প্লিজ। তো আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন ইজ অ্যাকর্ডিং টু ইয়োর ইন্ডাস্ট্রি অর ইয়োর ক্যারিয়ার, হেলদি বডি ইম্পর্টেন্ট অর ফিট বডি? ইফ ফর মাই কেরিয়ার ইটস ফিট বডি। কারণ ফিটনেসটা আমাদের প্রফেশনে খুব প্রয়োজন, বিকজ আমাদের অ্যাক্টিংয়ে শেখানোই হয় যে বিভিন্ন মেথড দিয়ে যে জিনিসটা আমরা ইনার অ্যাক্ট থেকে করতে পারছি না সেটা আমাদের আউটার অ্যাক্ট থেকে করতে হয়। সো বডি ফ্লেক্সিবিলিটি এটাও কিন্তু অ্যাক্টিং এর একটা পার্ট। তো অবভিয়াসলি অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ইভেন মডেলদের যেভাবে ক্যারি করতে হয় নিজেদের, ফিটনেস বেশি ইম্পর্টেন্ট ক্যারিয়ারের ক্ষেত্রে। আচ্ছা, ট্যালেন্ট কি গ্ল্যামার? ফর মি ইটস ট্যালেন্ট। ওকে, সো what do you believe in, more of hard work or shortcut? No hard work, completely hard work. শর্টকাট হলে এতদিনে আমি অনেক উপরে পৌঁছে যেতাম। I believe in hard work. Great. So আগে কি অ্যাক্টিং না মডেলিং? ফুল ফেজড অ্যাক্টিং, আর তার পাশাপাশি ফটোশুট, নট মডেলিং, ফটোশুট। আর কিরকম কাজ করতে ফিউচারে চাইবে, গ্ল্যামারাস অর রিয়েলিস্টিক? রিয়েলিস্টিক, কারণ আমি যেটুকু অ্যাক্টিং করেছি মানুষজন বলে তুমি খুব ন্যাচারাল অ্যাক্টিং করো, মানে অ্যাক্টিং করছো সেটা মনে হয় না, চরিত্রটাকে ফুটিয়ে তোলো।
তো ওটাই মানে বরাবরই ইচ্ছা যে হ্যাঁ যেটাই করব সেটা যেন রিয়েলিস্টিক হয়, মানুষের মনে দাগ কাটে। যে আমি রিসেন্ট একটা নেগেটিভ ক্যারেক্টার করেছি, যে মানুষ সেটাতে কমেন্ট করছে, আমাকে গালাগালি দিচ্ছে, মুখ করছে, ওটাই আমার পাওনা। তার মানে আমি ওখানে গ্ল্যামারের বদলে রিয়েলিস্টিক অ্যাক্টিংটা ইউজ করতে পেরেছি। সো রিয়েলিস্টিক অ্যাক্টিং। Okay, so this was all about this episode, Okay, unrehearsed thank you. Shweta, যেটা দেখতে পারলাম আমরা। So যেহেতু আমরা অলমোস্ট end of the podcast চলে এসেছি, তো some message for the viewers from your side. মেসেজ বলতে এটাই বলবো যে আমি সবসময় যেটা বলি এখানেও সেটাই বলবো। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, আজকে এতগুলো কথা বললাম তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর এটাই বলার যে অলওয়েজ বি পজিটিভ প্লিজ। মানে শুধু আমার কেরিয়ার বলে বলছি না, লাইফে যেখানেই থাকো, মানে যদি তুমি কিছু নাও অ্যাচিভ করতে পারো, ভেঙে পড়ো না কোনোভাবে, নেগেটিভ হয়েও না। অলওয়েজ বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, নিজের ওপর ভরসা রাখো, দেখবে লাইফে অনেক কিছু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আর ওই যে যেটা বললাম, বয়স কোনো ম্যাটার করে না, বয়সের থেকেও বেশি হচ্ছে ইচ্ছা শক্তিটা। সো ওটা রাখো। আমি সব সময় এটাই সবাইকে বলি, এখানেও এটাই বলবো। আর এটাই আমার মানে আজকে পজিটিভ থাকার ফল এটাই যে যে মানুষটা মানে আমি একসময় ইন্টারভিউ নিতাম, আজকে কেউ একজন আমাকে সেই কোয়েশ্চেনগুলো করছে। সো দিস ইজ মাই অ্যাচিভমেন্ট, এবং এটা এসছে কিন্তু পজিটিভ থাকার জন্য আর তোমাদের সবার ভালোবাসার জন্য। সো বি। So this was all about this episode. Hope you guys like this video. Like karo, subscribe karo, and share as much as you can. And follow your dreams. Our dreams er sathe age er kono bhabei kono balance nei. You can একদম নেই। do whatever you feel like whenever you want. Thank you for watching.